হ্যালো বন্ধুরা, এই প্রথম গ্রুপও দিয়ে আজকে বাইক রাইড করছি পুষ্পা। তো এখন যাচ্ছি কলকাতা। তোমাদের তো আগেই বলেছি যে কলকাতা যাচ্ছি। কলকাতায় আজ একটু কাজ আছে, সেই কাজটা করে ফিরবো। 2-4 দিনের একটু কাজ আছে, কাজটা করে ফিরবো। তো তোমাদেরকে এই প্রথম গোপ্রো দিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এই প্রথম, এই ফার্স্ট টাইম পুষ্পার সাথে গোপ্রো। তো কম্বিনেশনটাও দারুণ। তো দারুণ একটা ওয়েদার, ঠান্ডাও, খুব শীতও লাগছে না, খুব গরমও লাগছে না। জাস্ট বাইকটা চললে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওই জন্য এখানে রাইডিং গিয়ার্সগুলো পরিনি, যদিও পরা দরকার ছিল। সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো দেখতে পাচ্ছ যে চারিদিকে আবার ধানের জমিগুলোতে জল দেওয়া হয়েছে, তার মানে আরও নতুন করে চাষ হবে। কিছু কিছু এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার ড্রাই হয়ে আছে, ধান কাটা হয়েছে জাস্ট, এখনো পর্যন্ত কোনো চাষ করার কোনো জায়গা তৈরি হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার শিব মন্দির, কুমারডোবা শিব মন্দির। তো বাবা খুব জাগ্রত, বাবা ভোলেনাথের আশীর্বাদে এখানকার সকলে ভালোই আছে। তো তোমাদেরকে দেখালাম। চারিদিকে দেখতে পাচ্ছ, এই জায়গার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে মাঠগুলো সবসময় সবুজ থাকে। তো এখন যেহেতু ধান কাটা হয়েছে, তার জন্য এখন পুরো ফাঁকা, অন্য কিছু নেই। দেখতে পাচ্ছ কীরকম বাইকটার মধ্যে পুরো একদম লোড করে নিয়েছে, পুরো বালতি সব কিছু আছে, প্লাস্টিকের জিনিসপত্র কম পয়সায় পাওয়া যায়, এরা সেল করে গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে। তো এখন লাদনা পৌঁছালাম। তো বেশ আশা করছি যে এই রাইডটা খুব ভালো হবে, তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারবো। শাল গাছের পাতাগুলো সবুজ থেকে হলুদ হচ্ছে। তো এরপরে কিন্তু গাছের পাতাগুলো পুরো যখন হলুদ হয়ে যাবে, শুকিয়ে পড়বে, তখন কিন্তু নিচে পড়ে যায়। দেখছো অনেকগুলো পড়ে আছে শুকিয়ে। তো যা দেখতে এত সুন্দর লাগে, সেটা জঙ্গলে যারা বাস করে তারা তো সবসময় দেখেই। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছো, তারা যখন শাল জঙ্গলের মধ্য দিয়ে সেই পিরিয়ডটায় যাবে, সবুজের সময় তো অবশ্যই সুন্দর, যখন পাতাগুলো ঝরবে সেই মুহূর্তে যখন হলুদ হয়ে থাকে না, তখন একটা আলাদা বিউটি লাগে। এই যে বন্ধুরা দেখছো, এই যে জঙ্গল, দুবরাজপুরের যে জঙ্গলটা আছে, দুবরাজপুর আর জামবনির মাঝে। তো এই জঙ্গলটা এমনি সময় ভয়ের কিছু নেই, কিন্তু এই জঙ্গলটাতে কিন্তু হাতি সবসময় 1-2 করে থাকেই, সারা বছরেই একটা করে হাতি থেকেই যায়। তো এইবারও শুনলাম কালকে রাত্রেবেলায় হাতি বেরিয়েছিল। তো এই জঙ্গল থেকে আমাদের গ্রামের বাড়ি, মানে গ্রামের বাড়িতে চলে গেছিলো, পাশ দিয়ে হেঁটে গেছে। তো একজনের ধান ছিল একটা বস্তার মধ্যে, তো সেটা নিয়ে চলে গেছে। তো এই জঙ্গলটায় বন্ধু থাকে, ওই জন্য রাত্রেবেলায় যখন বাইক নিয়ে আসি বিভিন্ন সময় আসতে একটু চাপ হয়ে যায়। যদি অনেকগুলো হাতি থাকে তাহলে কিন্তু হাতির কোনো সমস্যা নেই, কিন্তু যখন একটা দলছুট হাতি থেকে যায়, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। তারা বিভিন্ন জায়গায় যায় এবং মানুষ তো বিভিন্ন সময় তাদেরকে তাড়া করে, তো ওদের মাথা খারাপ হয়ে থাকে, তো তখন কিন্তু অ্যাটাক করতে পারে। সেই জন্য এই রাস্তাটা তখন রাতের পর থেকে একটু রিস্ক হয়ে যায়। আর জঙ্গলের মাঝে কোনখান থেকে হাতি বেরোবে লাইটে দেখতে পাওয়া সম্ভব নয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও পুরোপুরি ট্র্যাকার তো লাগানো থাকে না যে পুরোপুরি সব খবর দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যতক্ষণ আসছি ততক্ষণে এই জঙ্গলটা ছিল। তো এখনও জঙ্গলটা শেষ হয়নি। তো যথেষ্ট ভয়াবহ একটা জঙ্গল। তো এই জন্যেই তোমাদেরকে এটা দেখালাম ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখন হুমগড় পৌঁছেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, হুমগড় থেকে একটা ডান দিকে রাস্তা আছে, এই যে যেদিকে বাড়িগুলো ঘুরছে, এদিক দিয়ে গোয়ালতোড় যাওয়া যায়। তো আমি গোয়ালতোড় যাব না, সোজা যাচ্ছি। এই সোজা রাস্তাটা আমি গড়বেতা স্টেশন পৌঁছে যাবে। তো এই গড়বেতা স্টেশন হয়ে আমরা যাব। তো সেই জন্য আমি সোজাটা নিলাম। তো তোমাদেরকে জাস্ট ডিরেকশনটা দেখিয়ে দিলাম যে আমি আজকে কোন রুট দিয়ে কলকাতা যাচ্ছি, সেটা দেখানোর জন্য এটা তোমাদেরকে দেখালাম। রিয়াকশান দেখো, রিয়াকশান দেখো, তোমাদেরকে দেখালাম। পুষ্পা
কে দেখে এমন কেউ লোক নেই, যারা রাইডার বা বাচ্চারা আছে তাদের মধ্যে একটু এক্সাইটমেন্টটা বেশি হয়। তো বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই তো পরবর্তী ক্ষেত্রে যে যে বাইকগুলো আসবে ওরাই তো চালাবে। তো দারুণ একটা ব্যাপার। দেখতে পাচ্ছ এখন গড়বেতা স্টেশনের এই রেলগেটটা পেরোচ্ছি। ওই ডান দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্ল্যাটফর্ম গড়বেতা স্টেশন। তো আগে আমাদের ট্রেন ধরার জন্যে এখনও নিয়ারেস্ট ট্রেন লাইন আমাদের মনে হতো যে গড়বেতা। তো গড়বেতায় আসতাম এখান থেকে কলকাতা যাওয়ার জন্য, বা আরও যারা বিভিন্ন স্টেটে যেতে চাইবে হাওড়া থেকে, তো এখানে অনেকে আসতো এবং আমিও অনেকবার এসেছি এখান থেকে ট্রেন ধরে, তারপরে কলকাতা গেছি। তো ওই জন্য তোমাদের দেখালাম, এই গড়বেতা স্টেশন পেরোলাম। গড়বেতা আমলাগোড়া, তো আমলাগোড়ার এই জায়গাটায় পৌঁছেছি। তো এখান থেকে এই যে দেখছো একটা ডিরেকশন দেওয়া আছে, লেফটে গড়বেতা, গড়বেতা লেফটে মতলব গড়বেতার ওখানে বাস স্ট্যান্ড আছে বাঁ দিকে। তো আমি ওইদিকে যাবো না, আমি সোজা বেরিয়ে যাবো NH60 যেখানে লেখা আছে, তো এই পথ দিয়ে বেরিয়ে যাবো আমলাগোড়ার। তো এই রাস্তাটা অনেকটা শর্ট পড়ে, ওখান থেকে গড়বেতা বাস স্ট্যান্ড গিয়ে আবার রাইট সাইডে আবার ঘুরতে হয়। তার থেকে এই রাস্তাটা দিয়ে গেলে আমলাগোড়া স্টোর পাড়া এটা বলে, তো এই পথ দিয়ে সোজা গেলে তাড়াতাড়ি রোডটা ধরা যায়, হাই রোডটা। এখানটা দেখতে পাচ্ছ, এখানটা ক্রস করছি, এখান থেকে এই যে রাইট এই হাই রোডটা ধরে ডান দিকে গেলে এটা হচ্ছে মেদিনীপুর চলে যাবে, খড়গপুর, আর আমরা এখান থেকে সোজা যাব। তো দেখতেই পাচ্ছ যে চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি পুষ্পার সাথে। তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এই রাস্তাটি বানিয়েছে, লেখা আছে, তো খুব সুন্দর হয়েছে। তোমরা প্রকৃতির সৌন্দর্যের মজা নিতে থাকো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা এখন রসকুণ্ডু পৌঁছাচ্ছি। তো রসকুণ্ডুকে বাবাকে এখান থেকেই প্রণাম করে নিই, কারণ রসকুণ্ডু বাবা খুব জাগ্রত। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে গেট আছে রসকুণ্ডুর, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রী শ্রী বর্ষ রায়, বসন্ত রায়, জিও তোরণ। তো এখান দিয়ে যেতে হবে রসকুণ্ডুর বাবার মন্দিরে। তো আমার যাওয়া হয়নি, মনে হয় সম্ভবত একবার গেছিলাম। তো যাওয়ার চেষ্টা করব বাবার কাছে। এবং একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, যে কোনো দেবতার কাছে বা দেবতার মন্দিরে যখন যাওয়ার হয় না, বাবা যতক্ষণ পর্যন্ত না টানেন ততক্ষণ যাওয়া হয় না, এটা আমি নিজে বিশ্বাস করি। আমি অনেকবার দেখেছি, অনেক আগে থেকে প্ল্যান করে আমি যেতে পারলাম না, কিন্তু হঠাৎ করে রাত্রেবেলায় প্ল্যান করলাম, সকালবেলায় কিন্তু আমি সেই মন্দিরে পৌঁছে গেছি। তো বাবা বা মায়ের টান যদি না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু পৌঁছানো যায় না, এটা আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, তোমাদের কি মত কমেন্টে লিখে পাঠিও। দেখতে পাচ্ছ কীরকম সবুজ পুরো। বন্ধুরা, এখানে এই জায়গাটায় পুরো সবজির চাষ হয়েছে, তার জন্য এই যে পুরো জায়গাটা সবুজ, কি দারুণ লাগছে। দেখো পুরো সবুজ জায়গাটা হলে দারুণ লাগে। তোমাদের যতদূর দেখানো যায় গোপ্রোতে আমি ততদূর দেখাচ্ছি। পুরো মাঠটায় সবুজে ভরা। সবুজ যেরকম চোখকে একটা খুব শান্তি দেয়, সেরকম সবুজায়ন না থাকলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। তো তার জন্য এরকম গাছপালা চারিদিকে সবুজ থাকবে, তো এটাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখবে, মানুষকে বাঁচিয়ে রাখবে। তো এটা লাগানো দরকার, গাছ লাগানো অবশ্যই দরকার। চন্দ্রকোনা পৌঁছে গেছি। এই সোজা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা ক্ষীরপাই কামারপুকুর, তো ঘাটাল ক্ষীরপাই হয়ে আমরা যাব ক্ষীরপাই ঘাটাল। তো সোজা ওই জন্য যাচ্ছি। তো এটা টাউন চন্দ্রকোনা পৌঁছে এলাম। চন্দ্রকোনা রোড নয়, তো ওটা অনেকের কনফিউশন হয়। রোড আলাদা আর টাউন আলাদা, পিছন দিকে রোড যাওয়া যায়। তো আমরা টাউনে পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি ঘাটাল ক্ষীরপাই হয়ে, যেটা তোমাদের বলছিলাম। ওই রুটটায় বাইক নিয়ে কম যাওয়া হতো, কারণ আগে প্রথমে যখন কলকাতা যেতাম তখন ওটা দিয়ে যেতাম, বাসে করে, স্টেট বাসে করে যেতাম। কিন্তু এখন ওই রাস্তাটা অনেক দিন ধরে খারাপ ছিল। ঘাটাল থেকে
মেচোগ্রাম অবধি পুরো খারাপই ছিল। তো কিন্তু এখন রাস্তাটা খুব ভালো হয়েছে, রিসেন্ট আমি এসেছি, তো ওই জন্যে তোমাদেরকে জাস্ট ভিডিওতে শেয়ার করব বলেই এই রাস্তাটা ধরে যাব। ক্ষীরপাই 12 কিলোমিটার, বেশি দূর নেই। এরকম ব্রিজ থাকলে দেখতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। দেখো নিচ দিয়ে নদী গেছে আর এদিক দিয়ে ব্রিজ, দারুণ। ও পায়রাগুলো উড়ছে, দেখো, দেখেছো কতগুলো পায়রা উড়ছে, তো দারুণ সুন্দর ভিউ। এইখান থেকে চারিদিকে রাস্তাগুলো ভাগ হয়, বাঁ দিকে হচ্ছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, আর সোজা গেলে কিন্তু ঘাটাল, কলকাতা। তো আমি আজকে সোজা রাস্তাটা দিয়ে যাব, তো সোজা চলে যাব ঘাটাল। এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে। তো এখনো পর্যন্ত গাড়িটার মধ্যে জিপিএস মাউন্ট এসব লাগানো কোনো হয়নি, ইনস্টল করা হয়নি, তো ইনস্টল করব। এইবারে কিছু আরও টুকটাক কাজ আছে, সেই কাজগুলো করাবো। ফার্স্ট সার্ভিসিংটা করানোর আছে, সেটাও একটু করিয়ে নেবো এইবারে গিয়ে কলকাতায়। তো অনেকগুলো কাজ আছে বন্ধুরা, সেই জন্য নিজের কিছু বিজনেসের কাজও আছে, সেই জন্য সেই সবগুলো করে তারপরে আবার ব্যাক করব, তারপরে একটা রাইডের প্ল্যান করব। পরপর চলতেই থাকবে। কোন দিকটা দিয়ে যাবো রে? কলকাতা 129, কোলাঘাট 65 কিলোমিটার। এখানে দেখছো তো ধান লাগানো হয়েছে। তো পুরো যত দূর চোখ দেখা যাচ্ছে আমার জিপিএস ক্যামেরাতে, যতটা গোপ্রোতে যতটা দেখাতে পাচ্ছি, তোমরা দেখো পুরো ধান চাষ হয়েছে, ধান লাগানো হয়েছে। এখানটায় ধানের লাগানো চলছে কাজ। তো চারিদিকে, আর এদিকটা সবুজ চারিদিকে। তো যতটা রাস্তা জুড়ে এলাম, প্রকৃতির যে শোভা এবং যে সৌন্দর্য, সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দারুণ একটা লাগছে রাইডটা। কি বলো বন্ধুরা, কেমন এই রাইডটা হচ্ছে? কলকাতা 119, ঘাটাল আর 2 কিলোমিটার গেলেই ঘাটাল পৌঁছে যাব। ঘাটাল বাস স্ট্যান্ড। তো রাস্তাটা দেখেছো খুব সুন্দর এখন বানিয়েছে, কোনো সমস্যা নেই। খালি মাঝে মাঝে স্পিড ব্রেকারগুলো একটু ডিস্টার্ব করছে, তখন গাড়িটাকে অটোমেটিক্যালি একটু স্লো করতে হচ্ছে, নাহলে সেরকম কোনো ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাইনি। তো আমরা ডান দিক দিয়ে যাব, বিবেকানন্দ মোড় এটা ঘাটালের, সবই ঘাটালের মধ্যে পড়ছে, 2 কিলোমিটারের মধ্যে যা আছে। তো এই জায়গাগুলোতে আগে বর্ষাকালের সময় এগুলো পুরো ডুবেই থাকতো, এখনও বৃষ্টির জল উঠে যায়। দেখছো কতটা ডাউন রাস্তার থেকে, ওই ঘরগুলো পুরো ডুবে থাকে জলে। তো আমি নিজে যখন আসতাম আগে স্টেট বাসে করে, বা আমি অনেক সময় এসে দেখেছি, এগুলো পুরো মাসের পর মাস কিন্তু জলে ভর্তি থাকে। তো এখন রিসেন্ট আসা হয়নি, এখন জানি না কী অবস্থা, কীরকম অবস্থা হয়েছে। তো সম্ভবত খুব একটা বেশি চেঞ্জ মনে হয়নি। হচ্ছে বাস স্ট্যান্ড, ঘাটাল বাস স্ট্যান্ড আছে এটা। তো এখান থেকে এই যে বাস দেখছো দাঁড়িয়ে আছে ঘাটালের, তো ওই যে জায়গাটা পেরোলাম কিছুক্ষণ আগে, ওই জায়গাটায় ম্যাক্সিমাম জল পুরো ডুবে থাকে বর্ষাকালে। এই জায়গাগুলোতে জল উঠতে পারে না অনেকটা, এই রাস্তাটায় দেখছো তো অনেকটা উঁচু, এই যে খালটা গেছে, তো এই যে ব্রিজটা অনেকটা উঁচুতে আছে, সমস্যার কিছু নেই। আবার ওই সাইডটা নিচু। তো ঘাটাল এমনিতেই বন্যাপ্রবণ এরিয়া, তো চারিদিকে জল উঠে যায়, বিভিন্ন নদীর থেকে জল এসে, খালবিলের থেকে জল এসে এগুলো প্লাবিত হয়। তো এই রাস্তাটা নতুন হয়েছে, যেটা তোমাদের বলছিলাম, দেখো জাস্ট ভিউ আর নতুন রোড, সেইটা তোমাদেরকে দেখানোর জন্য এই পথ দিয়ে আসা। তো এটা খুব সুন্দর একটা টাওয়ার করেছে, ঘড়িটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে আবার ক্রিকেট খেলা হচ্ছে, বাহ দারুণ। ঘাটাল স্টেডিয়াম খুব সুন্দর সাজানো গোছানো লাগছে, আগে এরকম কিন্তু ছিল না, এখন কিন্তু অনেকটা সাজানো গোছানো হয়েছে শহরটা, খুব সুন্দর। মেচোগ্রাম পৌঁছে গেছি। তো এই যে সোজা বাঁ দিকে আমরা নেব, এখানটা হাই রোড ধরে নেব। তো হাই রোড ধরে নিলাম, দেখতেই পাচ্ছ।
আর এখানে পেট্রোল পাম্প থেকে ফুয়েল আছে যদিও, তাহলে একটু ভাবছি ফুয়েলটা ভরিয়ে নেবো এখান থেকে। এই পেট্রোল পাম্প থেকে কোনোদিন ফুয়েল নিইনি, তো আজকে নিয়ে নিচ্ছি, দেখা যাক কত হয়। 970 বারটা দেবে, ফোনপে করবো। তোমরা দেখতে পেলে যে 970 টাকা 60 পয়সা ফুয়েল নিলাম। তো এই হাই রোডে উঠে গেলাম। এটা আমার পুষ্পার সেকেন্ড টাইম এই হাই রোডটায় উঠলাম। একবার যখন এসছিলাম তখন উঠেছিলাম, আর এখন এইবারে উঠলাম। তো এখন কোলাঘাট এখনো 13 কিলোমিটার আছে, আর কলকাতা মোস্ট প্রবাবলি 60 কিলোমিটার মতো পড়বে। তো দেখা যাক, 60 কিলোমিটার নয়, এটা ভুল ইনফরমেশন দিলাম, 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার পড়বে কলকাতা। তো দেখা যাক কতক্ষণ লাগে। চলেছি পুষ্পার সাথে, অসাধারণ একটা অভিজ্ঞতা সত্যি। এত স্মুথ রাইডিং কমফর্ট একদম অসাধারণ। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের আগে, যেখানে সমস্ত ট্যুরিস্টরা এবং যারা এই পথ দিয়ে যাতায়াত করে তারা যেখানে দাঁড়ায় একটু টাইম স্পেন্ড করে। বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তো এখন জমজমাট। তো সেখানে আমিও একটু দাঁড়াবো। জাস্ট আমি তো লাঞ্চ করে এসেছি, তো আমার ইচ্ছা আছে যে দেখছো রিয়াকশান, জাস্ট ওখানে একটু জাস্ট চা খাবো। টি ব্রেক চলছে। 126 কিলোমিটার এখনো পর্যন্ত এসছি, আমাদের রাইড হলো পুষ্পার সাথে। তো কোনখানটায় দাঁড়াবো দেখি, যদি শেরে পাঞ্জাবে ভিড় থাকে খুব, তাহলে আর ওখানে দাঁড়াবো না, একটু সামনে গিয়ে দাঁড়াবো। আর যদি খালি থাকে তাহলে শেরে পাঞ্জাবে একটু চা খেয়ে নেবো, তারপরে আবার রাইড শুরু করব। এই যে শেরে পাঞ্জাব পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। ভিড় আছে কি? এখানে লাগাবো। যাক, এখানে পার্কিং করে দিতে বলছে, তার মানে আর কোথাও যেতে হবে না, সমস্যা নেই, এখানেই দাঁড়িয়ে যাই। এখন বাজে 3:40। জাস্ট টি ব্রেক সেরে বেরোলাম, 2-4টে ফোন কল করে নিতে হলো, তারপর এখন আবার রাইড শুরু করে নিলাম। তো দেখা যাক কত কিলোমিটার এখনো পর্যন্ত আছে। 70 to 75 কিলোমিটার থাকার কথা। তো কতক্ষণ লাগবে জানি না, 3:40 বাজে। তো তার মাঝে যেহেতু কালকে ফার্স্ট সার্ভিসটা করাবো, আমার দুটো জিনিস এখনো পর্যন্ত ইনস্টল করা হয়নি। একটা হচ্ছে স্যাডেল স্টে, যেটা আমি লাগিয়েছি, ইনস্টল করেছি, সেগুলো কোয়ালিটি খুব একদম বাজে ছিল। সেই জন্য ওদেরকে বলেছিলাম যে ভাই এটা আমি লাগাতে পারবো না, অন্য আমাকে এনে আনিয়ে দাও। তো ওরা ওই শোরুমে ওরা রেখেছে, তো ওখান থেকে আমাকে জাস্ট ওই দুটোকে একটু পিক আপ করে নিতে হবে। ওটা আর হর্ন আমার বলা ছিল, হর্ন অর্ডার দেওয়া ছিল, তো হর্নটা চলে এসেছে, ওটাও আমি ওটা নিয়ে নেব। তারপরে বাড়ি যাব, কালকে ফার্স্ট সার্ভিস হবে। তো এখন কলকাতার দিকে চলেছি বন্ধুরা। তো আর কিছু দূর গেলেই কোলাঘাট পৌঁছে যাবে। তো এই জায়গাটা সত্যি আগে এখানে যখন এত বড় হাই রোডটা হয়নি, এনএইচটা এরকমভাবে তৈরি হয়নি, তো তখন কিন্তু এই জায়গাটায় এসে বুঝলাম যে এরপরে হয়তো বাসটা এখানে দাঁড়াবে, এখানে খাবার খেতে হবে, তো ওয়েট করে থাকতে হতো। আর এখন তো ঝাঁ চকচকে চারদিকে এনএইচ রোড, এটা অসাধারণ। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এই বাইকটা কিন্তু সত্যি প্রচণ্ড, একদম কি বলবো, এক কথায় বলতে গেলে অসাধারণ। এর সাসপেনশনটা এত সুন্দর যে তোমায় কি বলবো, হ্যান্ডলিং করা খুব সুবিধা। তো এই জায়গাটা তোমাদের দেখাই, যে দেখো নদী, ওই হোটেলটা একদিন যেতে হবে, ওখানে থাকার ইচ্ছে আছে ফ্যামিলি নিয়ে।
বা রাইডিং গ্রুপের সাথে কারোর সাথে এসে ওখানে একটা দিন একটা রাত থাকবো। তো যাই হোক, দেখো কি দারুণ ভিউ, এটা দেখতেই পাচ্ছ। তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের বললাম যে হোটেলটা থাকবো। নদীর তীরে থাকার একটা আলাদা মজা আছে এবং শরীর মন সব ভালো হয়ে যাবে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, এত ভালো পরিবেশে যদি তুমি থাকতে পারো। তো জানি না এই হেলমেটের ভেতরে প্রচুর হাওয়া ঢুকে যাচ্ছে, জানি না তোমরা ক্লিয়ার সাউন্ড পাচ্ছ কিনা। এটা ফার্স্ট টাইম করছি এরকমভাবে, এই গোপ্রোটাতে নতুনভাবে সেট করেছি। তো দেখা যাক কীরকম ভয়েস কোয়ালিটিটা আসে। তো বন্ধুরা এখন বাগনান পেরোচ্ছি। তো বাগনান, তারপর উলবেড়িয়া, তারপর পুনা এক্সপ্রেসওয়ে, তারপর সাঁতরাগাছি, তারপর ডেস্টিনেশনে পৌঁছে যাবো বন্ধুরা। তার আগে আমাকে বেগবাগানে কাওয়াসাকি শোরুমে যেতে হবে, ওখান থেকে স্যাডেল স্টেটার হর্নটা নিয়ে নিতে হবে, তারপরে ওটাকে ইনস্টল করাবো। তো এই জাস্ট কাজ আছে, আর কিছু না। তো দেখা যাক কতক্ষণ লাগে, লেটস সি। তো ধুলাগড় টোল গেটে পৌঁছে গেছি। এখানে কোনো টাকা লাগে না বাইকের। তো আগে সামনেটা এখান থেকে বাঁ দিকে নিতে হয়, বাইক বা 3 চাকা যেগুলো আছে যাদের কোনো টোল ট্যাক্স লাগে না। তো এখানে একটা কাটিং আছে, কাটিং দিয়ে একদম পুরো লেফট নিয়ে নেবো, লেফট লেন নিয়ে বেরিয়ে যাব। কোনো এখানে যে কোনো টাকা কিন্তু এখানে লাগবে না, সেই রকমই ব্যবস্থা আছে। এই যে দেখছো সাইডে যে রাস্তাটা, এটা দিয়ে বেরিয়ে যাওয়া বাস। তো দেখতে পাচ্ছ NH-16 সোজা চলে গেলে দিল্লি, বালি হয়ে দিল্লি রোড, ও আর বাঁ দিকে হচ্ছে কলকাতা। তো আমরা এখন কলকাতা যাব সাঁতরাগাছির দিকে। এই যে দেখছো এরোটা দেওয়া আছে, সাঁতরাগাছি দেওয়া আছে, এই যে বাঁ দিকে নিতে হবে। তো আমরা লেফট নিয়ে নেবো বন্ধু। তো এইখানটা একটুখানি এখন জ্যাম হচ্ছে, এই জায়গাটায় এন্ট্রান্সের জায়গাটা খুবই একদম লিন আছে। এই যে লরিটাকে দাঁড় করেছে এই জন্য জ্যাম, নাহলে জ্যাম হওয়ার কোনো চান্স নেই। তো দেখতেই পাচ্ছ এই জায়গায় এত বড় একটা লরি দাঁড়িয়ে আছে, যেখান থেকে বাঁ দিকে আমাদের নিতে হবে সেই জায়গাটায়, সেই জন্যই জ্যামটা পেলাম। তো এই বাঁ দিকে নিয়ে নিলাম, এরপর কলকাতার দিকে ঘুরে গেছি। এখন বাজে 4:20। তো এখন দেখতে পাচ্ছ সাঁতরাগাছি ফ্লাইওভারে আছি। তো চারিদিকে এখন রাস্তার কাজ চলছে, ওই জন্য এদিকে দেখছো ব্রিজের কাজও হচ্ছে। সেখান থেকে ফ্লাইওভার হলে তারপরে অনেকটা কলকাতায় এন্ট্রান্স নেওয়াটা অনেক বেশি সুবিধার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, যদিও এই রকম গড়িতে অ্যাডভেঞ্চার বাইক চালানো একটু টাফ, কিন্তু তাহলেও সোজা গেলে কোনো অসুবিধা নেই। পুষ্পা একদম দারুণভাবে আজকে এখনো পর্যন্ত সাঁতরাগাছিতে পৌঁছে গেছি। তো প্রচুর জ্যাম আছে, কিন্তু বাইকে অসুবিধা নেই, সাইড দিয়ে পেরিয়ে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এখন দেখো তোমাদের দেখাই 3rd গিয়ারে আছে। তো লো এন্ড টর্কটা এর বেশি আছে, 4th গিয়ারও ইজিলি চালানো যাবে পুরো। যখন দাঁড়িয়ে থাকবে তারপরে যখন তুমি ইনিশিয়াল চালাবে তখন কিন্তু 4th গিয়ারও গাড়িটা স্মুথ চলে, কোনো সমস্যা নেই। কাওয়াসাকির এটাই হচ্ছে বিশেষত্ব। তো এই জন্যেই এই দেখো 3rd গিয়ারে রেখেছি, পুরো একদম গাড়ি জিরো। এরপরে যখনই মুভ করবে দেখো কোনো সমস্যা নেই চালানো, দেখতেই পাচ্ছ গাড়ি মুভ করবে। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো যেটা বলছিলাম, সাঁতরাগাছি ফ্লাইওভারের কাজ চলছে, এই দেখো জিরো আছে। এই শুরু করলাম 3rd গিয়ারে, কোনো সমস্যা নেই। ভাই আমার এক্সাইটেড হয়ে গেছে, কারণ কাওয়াসাকি হচ্ছে সমস্ত ইয়াং জেনারেশনের খুব পছন্দের একটা বাইক। তো এই ব্র্যান্ডটাই শেষ কথা বলে। তো ব্র্যান্ডের উপরেই ডিপেন্ড করে মানুষের চাহিদা ভালো লাগাটা তৈরি হয়। যেরকম BMW, কাওয়াসাকি, যারা বাইক লাভার আছে তাদের সকলেরই ভালো লাগবে। ট্রায়াম্প আছে। তো বিভিন্ন লোকের বিভিন্ন রকমের ইয়ে আছে, পছন্দ অপছন্দর ব্যাপার থেকে যায়। তো দেখতে পাচ্ছ ঝিলটা কি সুন্দর একটা ঝিল, প্রচুর জল আছে দেখা যাচ্ছে।
দারুণ লাগছে কিন্তু ঝিলটা দেখতে, তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই ঝিলটা দেখলে সাঁতরাগাছি ফ্লাইওভারে আসলে বোঝা যায় যে না, কলকাতায় আমরা ঢুকছি, আর বেশি দূর নেই। তো এখন সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্সে পৌঁছে গেছি, টোল প্লাজা। তো বাইকদের জন্য বাঁ দিকে ভিআইপি লেন ধরে আমরা বেরিয়ে যাবো, দেখতে পাচ্ছ লেফট সাইডে। তো এই পথ দিয়ে আমরা চলে যাব। তো এখানে পুলিশ চেকিং হচ্ছে এই জায়গাটায়। তো ভিআইপি লেন ধরে তোমাদের যেটা বলেছিলাম বেরিয়ে গেলাম। এখানে কোনো টাকা বাইকের লাগে না। সুন্দরভাবে সেকেন্ড হুগলির ব্রিজটা তৈরি হয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবং লাইটিংগুলো দারুণ লাইটিং করা আছে, রাত্রেবেলা একদিন তোমাদের দেখাবো, তো তোমাদেরকে শেয়ার করতে পারলে ভালো লাগবে। তো দেখছো কি সুন্দর মা গঙ্গা নদীর নিচ দিয়ে বয়ে চলেছেন। আর এখানে সেকেন্ড হুগলি ব্রিজ আমরা পেরোচ্ছি। দ্বিতীয় বিদ্যাসাগর সেতু দেখতে পাচ্ছ চারদিকে। আজকে পুলিশের চেকিং, কি ব্যাপার কে জানে, কিছু সমস্যা আছে নিশ্চয়ই, নাহলে এত চেক হয় না। আমি অন্য সময় গিয়ে দেখেছি, এরকম কোনো সমস্যা নেই। তো বাঁ দিকে মা গঙ্গা দেখতে পাচ্ছ, ওদিকে হাওড়া ব্রিজটা এই গার্ড দেওয়া আছে বলে ওটা দেখা যাচ্ছে না, নাহলে যদি আকাশ পরিষ্কার থাকে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কিন্তু মা গঙ্গার ভিউটা পুরো দেখা যায়। তো দেখছো এখানে কলকাতায় আবার স্পিড লিমিট, এই যে স্পিড লিমিট শুরু হয়ে গেল সেকেন্ড হুগলি ব্রিজ থেকে উঠেই। 60-র মধ্যে না চালালেই কিন্তু ফাইন লাগবে। তো আমি ফিক্স করে দিয়েছি 50-55, এর বেশি কিন্তু চালানো যাবে না। স্পিড লিমিট 60। আমার বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ তাদেরকে বলি যে কলকাতায় যারা কিন্তু রাইড করবে, স্পিড লিমিট কিন্তু অবশ্যই, তাই স্পিডোমিটার থাকুক না থাকুক, কলকাতা সিটির মধ্যে কিন্তু 60-এর মধ্যে চালাবে। নাহলে কোন জায়গায় ক্যামেরা লাগানো আছে তোমাদের কাছে কিন্তু SMS চলে যাবে এবং ফাইন ভরতে হবে। তো অবশ্যই প্রোটোকল মেনে চলতে হবে, রুলস রেগুলেশন মেনে চলতে হবে সমস্ত রাইডারদের, নিজেদের সেফটি পারপাসের জন্য অবশ্যই এটা মেনে চলা উচিত। প্রত্যেকের ভুল হয়, বাঁ দিকে এসপ্লানেড, এদিকে এজেসি বোস রোড। তো এইদিকে এসপ্লানেডটা অনেকে ভুল করে চলে যায়। তো এই সাইডে আমরা এজেসি বোস রোড ধরলাম। এজেসি বোস রোড ধরে আমরা ফ্লাইওভারটা ধরবো না, কারণ বেগবাগানে যাব। তো নিচের দিক দিয়ে বেরোবো, এজেসি বোস ফ্লাইওভারের নিচ দিয়ে বেরোবো। তো এই জন্য আমরা ডান সাইডটা ধরেছি। কলকাতা সিটির মধ্যে চারিদিকে শুধু সিগন্যাল সিগন্যাল আর সিগন্যাল। তো বুঝতেই পারছো পপুলেশন ডেন্সিটি এখানে যথেষ্ট বেশি। দেখেছো সিগন্যাল দেখে না চালালেই মুশকিল। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা বাইকের। তো এই যে ট্রাম লাইনগুলো আছে এগুলো বাইকার্সদের জন্য খুব মারাত্মক, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে বর্ষাকালে কিন্তু বাইকার্সদের জন্য খুব খারাপ। এইগুলো রাখাটা উচিত নয়, যদি আমার মনে হয় পার্সোনাল। কারণ হচ্ছে যদি দরকারি হয় ট্রাম চালানো, তাহলে ওপর দিয়ে চালানোটাই ভালো, কারণ এতে সবার জন্যই একটা ভালো হয়। কারণ এটা কখনই ভালো হতে পারে না বাইকার্সদের জন্য যে তার ওপর দিয়ে, লাইনটার ওপর দিয়ে, ট্র্যাকটার ওপর দিয়ে বাইক চালানো সবসময় রিস্ক। এসএন ব্যানার্জি রোডটা ধরে নিলাম। তো এখানে আমরা এখন যাব ওয়েলিংটন বাইক গলি। কাওয়াসাকি থেকে আমি এটা নিলাম, স্যাডেল স্টে আর হর্নটা নিয়ে নিলাম। কালকে সার্ভিসিংয়ের সময় ভাবছিলাম যে ওটাকে ইনস্টল করে নেবো, কিন্তু ওখানে বললো যে কালকেও আবার সার্ভিস চার্জ ওদেরকে দিতে হবে। তো ওদের সার্ভিস চার্জ কিন্তু অনেক বেশি, অলরেডি একবার দিয়েছি, আর একবার সার্ভিস চার্জ লাগবে। তো ওই জন্য আমি ওয়েলিংটনে যে আমার কাজ করে কাজল, তো
ওকে কল করলাম যে ও আছে কি না, তো বললো আমি আছি দাদা, তুমি চলে এসো। তাহলে আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে ওটা ইনস্টল করে নেবো, কারণ বাড়িতে গিয়ে ওটা আজকে না হলে কালকে আসতে হবে। তো আজকেই ফেরার আগেই ওটাকে ইনস্টল করে তারপরে বাড়ি যাব। তো দেখা যাক কতক্ষণ ইনস্টল করতে লাগে, একটু তো টাইম তো লাগবেই, টাইম সময় দিতে হবে, উপায় নেই। এখন চলেছি ওয়েলিংটন বাইক গলির দিকে, শর্টকাট মেনে নেবো। এখান থেকে রাইড নিয়ে राइड ले लेता हूँ। ले लिया भाई, शॉर्टकट, कोई बात नहीं। अरे यार কেমন কেমন করে যে বাইক চালায় না, দেখেছো কাকু, একটু দেখে, এই জন্যই তো চাপ হয়ে যায়। একটু লেগে গেলেই তোমার বাইকার্সদের দোষ, যে গাড়ি চালায় তার দোষ। বুঝতেই তো পারছো, এখানে দেখতে পাচ্ছ সমস্ত বাইকের যাবতীয় মডিফিকেশান, ইঞ্জিনের কাজ সব হয়, যে পিপিএফ হচ্ছে এখানে। তো এই জায়গাটা এখন একটু জ্যাম আছে। ও ছোট হাতিটা ঘোরাচ্ছে রে ভাই। আরে ভাইয়া हमको निकलने दो। এই তো বেরিয়ে গেলাম বাবা। ঠিক আছে ঠিক আছে, এই দেখছো জাস্ট রফিক আহমেদ কিদওয়াই রোডটা জাস্ট টপকাবো। আমার ডেস্টিনেশন এখনকার মতো যেখানে সেখানে পৌঁছে যাব। তো এখানে চারদিকেই কাজ হয়, তো আমি মেনলি ওখান থেকেই কাজগুলো করাই। আজকে নয়, দীর্ঘদিন ধরে করাচ্ছি আমার বিভিন্ন বাইকে। তো ওই জন্যই ওখানটাই প্রেফার বেশি করি, যেখানে পরিচিত মানুষজনেরা থাকে, দীর্ঘদিন ধরে আলাপ। তো এই যে দেখতে পাচ্ছ, কানে ফোন নিয়ে চালানোটা খুব বাজে হ্যাবিট। এই যে পৌঁছে গেছি একদম কাজলের কাছে। কাজল কাজ করছে, এখন ব্যস্ত। তো এইখানটায় পার্কিং করে দিই। পৌঁছ গিয়া ভাই। দেখতে পাচ্ছ এখন বাজে 9:05। প্রচুর লাইন ছিল, তাও লাগালাম। এই হর্নটা দেখছো, আওয়াজটা তোমাদের শোনালাম, খুব জোরে বাজালে এখন লোক। এটাতে এখন সুবিধা হয়ে গেছে কি একটাই, যে কোনো লোক আগে পেরোলে বুঝতে পারছিল না, সেটা এখন কিন্তু আর হবে না। এখন কিন্তু না বোঝার উপায় নেই যে একটা গাড়ি আসছে, একটা হেভি ওয়েটি গাড়ি। তো এটা দরকার ছিল আমার জন্যে, আমার পুষ্পার জন্য দরকার ছিল এটা, নাহলে বুঝতেই পারতো না যে পুষ্পা পেরোচ্ছে বলে। এতে মোটামুটি পুষ্পা বেরোবে। দেখবে, দেখো আওয়াজটা, দেখো আওয়াজটা শুনলে তোমাদেরকে শোনালাম। আর দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল মাউন্ট যেটা, সেটা লাগাতে পারলাম না, কারণ এই যে বারটা দেখছো এটা খুব সরু আছে, তো ওটাতে ঘুরে যাচ্ছে, মানে টাইট হচ্ছে না। তো টাইট না হলে তো মোবাইল থাকবে না। তো ওই জন্য আজকে আর লাগালাম না, ওটার কিছু ব্যবস্থা করতে হবে, সাবস্টিটিউট, তারপরে ওটাকে লাগাতে পারবো, তার আগে পারবো না। তো ওই জন্য বললাম যে থাক, আজকে অনেক রাত হয়ে গেছে, 9টা বাজছে। ত্রিশিত ফোন করছে, তাহলে বাড়ি চলে যাওয়াটাই বেস্ট হবে, অন্যদিন এসে লাগাবো। আর একটা এটাতে লাইট লাগানোর ইচ্ছে আছে, তো দেখা যাক কবে ওটা লাগাই। কালকে আগে ইনস্টলটা করে নিলে ভালো হতো ইনস্টল, কিন্তু ওটা ইনস্টল করতে পারলাম না। কালকে সার্ভিসটা করিয়ে নিই আগে, যেটা সবচেয়ে গাড়ির জন্য, পুষ্পার জন্য সবচেয়ে জরুরি। তো ওটা আগে করিয়ে নেব, তারপরে পুলিশের চেকিং খুব, তো জানি না কী কারণে প্রচুর চেকিং হচ্ছে এখন। তো এখান থেকে বাড়ি পৌঁছাবো। তো আর বিশেষ কিছু কথা বন্ধুরা বলছি না, আজকে এখানে রাইড কমপ্লিট, পৌঁছেই গেছি। তো এখানেই আজকের ব্লগের সমাপ্তি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও। এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে
তাদেরকে অবশ্যই, যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো এবং অবশ্যই যেন লাইক করে দেয়। গুড নাইট।